সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির বর্তমান যে পরিস্থিতি এটা নিয়ে আজকে প্রথমে আমাদের আছে ১ নম্বর পয়েন্ট বিশ্ববিদ্যালয়ের নামে ক্রয় করা। প্রথমে আমাদের শ্যামলীর ক্যাম্পাস, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের নামে, যার বাজার মূল্য বর্তমানে ৩০ কোটি টাকা। এটাকে অবৈধভাবে নিজের নামে নিয়ে আবার সেটা বিক্রি করে দিয়েছে। এটা খুব অত্যন্ত দুঃখজনক। ২ নম্বর বিষয় হচ্ছে বিভিন্ন খাতে উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ, বিশ্ববিদ্যালয়ের সরঞ্জাম ওয়েস্টেজ মালামাল যেগুলো নিজের কোম্পানিতে নিয়ে চলে গেছেন কোনো প্রকার টাকা ছাড়া, যার মূল্য লক্ষ লক্ষ টাকা। এখন পর্যন্ত নিজস্ব প্রতিষ্ঠান ফরচুন জিপারে কোটি কোটি টাকা অবৈধভাবে পাঠানো। কিছুদিন আগে আমাদের ইউনিভার্সিটিতে নাকি ফান্ড নাই, সেখান থেকে ৫ কোটি টাকা নিয়ে এসছে কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া, কোনো রিকোয়েশন ছাড়া। ট্রাস্টি বোর্ডের লোকজন সব ধরনের অর্থনৈতিক কাজ করে যা অবৈধ, ওই টাকা নিজের মতো করে উত্তোলন করা যাবে আইনি। শুধুমাত্র একটি পেনড্রাইভের কথাই বলি, একটি পেনড্রাইভের দাম ৭০০ টাকা, যার বাজার মূল্য বর্তমান আছে ৩৫০ থেকে ৪০০ টাকা। এখানেই ৩০০ থেকে ৪০০ টাকার দুর্নীতি। একটা পেনড্রাইভের দুর্নীতি যদি ৪০০ টাকা হয়, তাহলে আপনি বোঝেন এই ১০ মাসে যতগুলো কাজ করেছে প্রত্যেকটা পেপারস আপনি লক্ষ্য করে দেখতে পারবেন, সেখানে প্রত্যেক টাকাতে দুর্নীতি। কোনো নোটিশ ছাড়া বেআইনিভাবে স্টাফদের চাকরিচ্যুত করা। আমরা পার্সাস থেকে খবর পেতাম যে এখানে দুর্নীতি হচ্ছে, কিন্তু তাদের মাধ্যমে আমরা জানতাম না। সেই খবর তারা জানার পর পার্সাস থেকে সেই আমাদের ভাই এবং বোনদেরকে ১৩ বছর হলে তারা চাকরি করে, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে কোনো প্রকার নোটিশ ছাড়া। এই ধরনের রুলস কোনো ইনস্টিটিউশনে আছে কিনা আমার জানা নেই। শিক্ষার্থীদের নানা মহল থেকে প্রাণনাশের হুমকি, যা অত্যন্ত দুঃখজনক এবং ঘৃণিত কাজ। একজন ট্রাস্টের চেয়ারম্যান হিসাবে আমরা মনে করি আমরা তার কাছে সন্তানের মতো আমরা নিরাপদ থাকবো। আজকে রাস্তাঘাটে হাঁটতে পারি না, অমুক নেতার ফোন তমুক নেতার ফোন, নেতারে ফোন করে একদম বাসায় দিয়ে ফেলে যে তোমরা এই ধরনের কাজ করবে না। আপনি বোঝেন একজন দলের যদি শীর্ষ পর্যায়ের নেতা এই ধরনের কথা বলে, তাহলে বুঝে নেবেন এখানে কোনো স্বার্থ আছে। কারণ একজন নেতার কল আপনি বোঝেন, একজন এক দলের শীর্ষ পর্যায়ের নেতা তারা যখন কল করবে, তখন আপনাকে বুঝে নিতে হবে সেখানে টাকার লেনদেনের কোনো ব্যাপার আছে। তাই আমি বলতে চাই, আমি সরকারকে আহ্বান জানাবো এই সংবাদ সম্মেলনের মাধ্যমে, বর্তমান সরকারকে শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুরোধ জানাবো, যে ব্যক্তি শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি দেয় এবং বিশ্ববিদ্যালয়ের সম্পদ আত্মসাৎ করে, এই অবৈধ চেয়ারম্যানকে আমরা চাই না। শিক্ষার্থীদের যেন মনোরম পরিবেশ পড়াশোনা করতে পারে, সুন্দর একটা পরিবেশ পায়, আর যেন কোনো মহল থেকে হুমকি না আসে, এটা আমি সরকারের কাছে উদ্যোক্ত আহ্বান জানাবো। আমি এই পর্যায়ে আমাদের আরও ভাইয়েরা আছে শিক্ষা নিয়ে কথা বলবে। আমাদের ল ডিপার্টমেন্টের রাত আছে, রাত কোথায়? হ্যাঁ বলেন ভাই, বলেন। জি, ইউজিসি থেকে আমাদের আর্জেন্ট একটা মানে কমিটি করে তারা খুব রিসেন্ট কমিটি এখানে পাঠাবে তদন্তের জন্য। আমাদের সাথে ইউজিসি চেয়ারম্যান স্যারের সাথে কথা হয়ে গেছে অলরেডি। আর একটা কথা হচ্ছে যে এখানে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইউজিসি থেকে আমাদের জানাইছে যে বর্তমান যে নিজেকে চেয়ারম্যান দাবি করে এই আসনে বসে আছে ইউনিভার্সিটিতে, উনি আদৌ কোনো চেয়ারম্যানের রিকমেন্ডেশন পায়নি। হাইকোর্ট থেকে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, একবারে বন্ধ করে দিছে। ওনার কোনো পারমিশন ইউজিসি থেকে দেওয়া হয়নি চেয়ারম্যান হিসেবে। আমি আরেকটি কথা বলতে চাই, আমাদের কথা হচ্ছে স্টুডেন্ট যদি ভালো থাকে, স্টাফ শিক্ষক কর্মকর্তা কর্মচারী যদি ভালো থাকে, আমরা ভালো। সেখানে কোন ব্যক্তি আসবে না আসবে, যেখানে যদি ডক্টর ইউনূস স্যারও চলে আসে, আমাদের কোনো যায় আসে না। কথা হচ্ছে ইনস্টিটিউশন ভালো থাকতে হবে। আমাদের কথা শিক্ষার্থীদের যেন ভালো থাকে, কোনো যেন প্রাণনাশের হুমকি না দেওয়া হয়, এটা আমাদের দাবি। উনি যদি ভেবে থাকে যে বড় বড় নেতা দিয়ে হুমকি দিয়ে আমাদেরকে মুখ বন্ধ করে দিতে চায়, দেওয়ার জন্য হুমকি দেয়, সেটা উনি ভুল করবেন। কারণ এই ছেলেরা জুলাই আগস্টে বুলেটের সামনে ইট নিয়ে দাঁড়ানো ছেলে, এরা এই হুমকিকে ভয় করে না ইনশাআল্লাহ। আমাদের ক্যাম্পাসের যখন অনিয়ম এবং দুর্নীতিগুলো আমরা এক এক করে ধরা শুরু করি, তো তারপর থেকেই আমাদের অনবরত বাইরে থেকে চাপ সৃষ্টি। আমরা ক্যাম্পাসের ভিতরে যদি এই ন্যায্য দাবিগুলো আমাদের জানাই, ন্যায্য দাবিগুলো জানাইতে গেলেও বাইরে থেকে ফোন দিয়ে আমাদের হুমকি দেয়
যে ক্যাম্পাসের অভ্যন্তরীণ কোনো বিষয়ে তোমরা কথা বলতে পারবা না। আমরা এই ক্যাম্পাসের স্টুডেন্ট, এখানে ভালো মন্দ দেখার দায়িত্ব আমি আমার অথরিটিকে জানাইতেই পারি, কিন্তু অথরিটি এই কথাটা প্রশাসন হয়তো বা আমাদের ক্যাম্পাসের যে প্রশাসন আছে তারা আমাদের তলব করতে পারে বা আমাদের বলতে পারে, একটা নেগোসিয়েশন করতে পারে, কিন্তু এই কথাটা ডিরেক্ট চলে যায় বাইরে, এমনকি বাইরে থেকে ফোন আসে আমাদের, এসে বলে যে এই সব কাজ করা যাবে না। এটা তো গৃহীত কাজ ভাই, এই কাজটা ক্যাম্পাসে আওয়ামী লীগের আমলেও করতে পারে নাই, যেটা বর্তমান সিচুয়েশনে হচ্ছে। এটা ইন্ডিভিজুয়াল কোনো নেতা নাই, আমাদের আননোন নাম্বার থেকে ফোন আসে, ফোন এসে বলে যে তোমরা কোনো কথা বলবা না। জি, নিজে ফোন করে নাম বলছে। এখন বিষয় হচ্ছে আমাদের ক্যাম্পাসে নিজে বলতেছে, চেয়ারম্যান নিজে থেকে বলতেছে যে আমি কিছু নেতা যারা বড় বড় নেতা আছে এদেরকে আমরা ধরছি। এখন এই সব নেতা নাম আমাদের হাইড করে, কিন্তু বলছে যে তোমরা যাদের পিছনে রাজনীতি করো না কেন, যাদের পিছনেই তোমরা যাবা, সেই বড় নেতারে আমরা প্যাকেট করে নিই। আপনারা সাংবাদিক ভাইয়েরা অবশ্যই অবাক হয়ে যাবেন, যে পর্যায়ের নেতারা কল করছে আমাদের মতো ছেলেরা তাদের কাছে কিছুই না, তাই আমরা নাম প্রকাশে অনিচ্ছুক, আমরা নাম প্রকাশ করতে পারবো না। আইডেন্টিফাই করে নেবেন। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের, আমি যতটুকু কাঠামো জানি, একটা বিশ্ববিদ্যালয়ের রিগুলেশন কখনো বোর্ড অফ ট্রাস্টিজ দিতে পারে না। বোর্ড অফ ট্রাস্টিজের কাছে ডিপার্টমেন্ট ওয়াইজ, ফ্যাকাল্টি ওয়াইজ রিগুলেশন দেওয়া হয়, তারা শুধুমাত্র পাস করতে পারে। এখানে আসলে তারা কি ধরনের রিগুলেশন দিয়েছে এখন হচ্ছে তারা রিগুলেশন ছাড়া, আপনি যে সামনে যে গ্রিলটা দেখতেছেন, যে আমাদের গেটটা, এইটার কোনো রিগুলেশন আপনি হয়তোবা তারা বানায় ফেলবে এখন আপনি যদি আমি সাংবাদিক ভাইয়েরা, আপনারা অনেক কিছু তদন্ত করেন, আপনার তদন্ত করে দেখেন আমাদের কথাগুলো মিথ্যা কিনা। যদি মিথ্যা হয় আমরা ইউনিভার্সিটি ছেড়ে দেবো, কিন্তু কথা হচ্ছে যদি সত্য হয় ওনাকে ইউনিভার্সিটি ছেড়ে দিতে হবে। আপনি যেটা বললেন আসলে ওনারা এটার মানে এটার জন্য তো রিগুলেশন হয় না, এটার জন্য কাজের তারা প্রস্তাবনা দেয় এবং তাদের মধ্যে বৈঠক হয়, সেখানে পাস করা হয়। আপনি কি এটাই বলতে চাচ্ছেন তাদের মধ্যে কোনো বৈঠক ছাড়া তারা এটা করছে? হ্যাঁ, অ্যাবসলিউটলি। এবং এটা কিন্তু হয় বিসি এবং বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য। ভাই, এই ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর যে একজন লোক আছে, এইটার আমি বলবো উনি বয়স্ক মানুষ, ওনাকে সম্মান করি আমরা, ওনার কোনো ভূমিকা ইউনিভার্সিটিতে নেই, কারণ জাস্ট পুতুলের মতো ওনাকে শুধু জাস্ট ঘোরানো হয়। একটা জিনিস আমরা আমাদের দাবি যখন জানাইতে যাই অথরিটির কাছে বা বোর্ড অফ ট্রাস্টির কাছে যদি যাই, তো সেটা কন্ট্রোল করার দায়িত্ব ভিসি সব কিছু দেখবে। ইউনিভার্সিটিতে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেটা অ্যাট ফার্স্ট দেখার দায়িত্ব ভিসির, কিন্তু ভিসি এখানে 0% কোনো অবদান রাখে না, যার দরুন আমাদের বাইরে থেকে হুমকি ধামকি নিতে হয়। অবশ্যই সবই কাগজপত্র আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের নামে। জি 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 আছে, যেহেতু কোনো কাগজপত্র আছে, আপনারা বললেন একজনের চাকরি চলে গিয়েছে, আপনাদের এই কাগজপত্র মানে জানানোর কারণে বা দেওয়ার কারণে। এখন কথা হচ্ছে একটা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ লোককে পাস করার জন্য চাকরি গেলে তাকে আসলে নোটিশ দেওয়া হয় না। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী কোড অফ কন্ডাক্টে বলা আছে একটা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কোনো তথ্য বাইরের তৃতীয় পক্ষের কাছে প্রচার করা যাবে না, সেটা শিক্ষার্থীর কাছে। সেক্ষেত্রে যেহেতু সে আপনাদের কাছে কাগজগুলো দিয়েছে, আপনি মাত্র হাতে দেখালেন। না ভাই, এটা কিন্তু সেই পেপারস না, এটা ওই পেপারস না, আপনি বুঝতে পারেননি হয়তো। আমি বলি আপনারা ব্রিফ করি। সেটা হচ্ছে আমরা যে ডিপার্টমেন্ট থেকে আসুন না কেন আমরা জানতাম, কিন্তু ওই লোকের মাধ্যমে আমরা জানতাম না। কিন্তু কথা হচ্ছে এই ইউনিভার্সিটিতে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, আমরা যে স্টুডেন্টগুলো আছি, যদি কতিপয় এখানে যদি 10,000 স্টুডেন্ট থাকে, তার মধ্যে যদি 1,000 স্টুডেন্ট, মানে 1,000 কেন 100 স্টুডেন্টও বলে যে এই স্টুডেন্টরা খারাপ, এরা অবৈধ কাজ করে বেড়ায়, আপনি সঙ্গে সঙ্গে প্রমাণ নিয়ে আসেন, আমরা এখান থেকে চলে যাব। কিন্তু কথা হচ্ছে ভাই, এই যে আমরা নিউজগুলো পাইছি, এইটা খুব গোপন নিউজ, এবং আগের যে ট্রাস্টিজ ছিল এই নিউজগুলো তারাই আমাদেরকে দিয়েছে, কারণ এই ট্রাস্টিজ আমাদের কাছে বৈধতা প্রকাশ করছে, কিন্তু এই ট্রাস্টিজ কোনো বৈধতা প্রকাশ করে না, আমরা চাওয়ার পরেও তারা দেয় না। সেটা প্রকাশ, তাহলে আপনি বুঝেন স্টুডেন্টদের সামনে এখানে কি এমন হতে পারে যে আগের ট্রাস্টিজের সাথে তার একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ঝালটা আপনাদের ট্রাস্টি ভাই, ভাই শুনেন আমি বলি, এরা তো হচ্ছে বাবা ছেলে, রক্ত তো একই, আপনি বুঝতে পারছেন। কথা হচ্ছে আমাদের আমি একটা কথা বলতে ভুলে গেছি, প্রথমে যখন ব্রিফ করা হয়, আমরা যখন ট্রাস্টিটা ভাঙার জন্য সামনের দিকে আগাই, তখন আমাদেরকে বলা হয়েছিল বাবা আমাদেরকে 2 মাস সময় দাও, মানে ঠিক একদম বাইতুল মোকাররমে ইমামের মতো বক্তব্য শুনে আমরা গলে গেছি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 2 মাস চালান, যদি স্বচ্ছতা না থাকে তাহলে আপনাকে কিন্তু যেতে হবে। উনি ওখানে বললো যে ঠিক আছে, আমি যদি 2 মাসের মতো স্বচ্ছতা না ফেরাতে পারি আমাকে বলতে হবে না, আমি এমনি চলে যাবো। এখন বলতে গেলে না হুমকি, প্রাণনাশের হুমকি আমাদের বর্তমানে, বাঁচবো কি মরবো জানি না। আচ্ছা ভাই, দুইটা প্রশ্ন করি। প্রথম প্রশ্নটা হলো যে বোর্ড অফ ট্রাস্টি নিয়ে আপনাদের যত অভিযোগ, এগুলো আপনাদের শিক্ষার উপরে, মানে শিক্ষা কার্যক্রমের উপর একটা কি প্রভাব ফেলে? এটা শুধুমাত্র বোর্ড অফ ট্রাস্টি, এটা একটা কর্তৃপক্ষের ব্যাপার। সেটা নিয়ে তো সমাজে প্রকাশ করতে পারতো, বা যারা চাকরি গেছে তারা শিক্ষক কর্মচারী, তারা সমাজে প্রকাশ করে এখানে থাকতে পারতো। প্রশ্ন 1। আর প্রশ্ন 2,
যে আমরা যখন প্রথমে আসি তখন আমরা আপনাদের এই অফিসেই, এইটা না এই পাশের অফিসে আমরা কথা বলেছিলাম যে এখানে একটা সংবাদ সম্মেলন হবে, এই বিষয়ে এটা কোথায় হবে। তখন তারা বলেছিল যারা সংবাদ সম্মেলন করবে তারা আমাদের স্টুডেন্ট না, তারা বহিরাগত। এই বিষয়টি, এই দুটা বিষয় লিখতে। আপনি শেষের অ্যান্সারটা দিয়ে আমি তাহলে শুরু করি। বিষয় হচ্ছে আমি 8 সেমিস্টার, আমার স্টুডেন্ট আইডি হচ্ছে 22020808। আমি রানিং একজন স্টুডেন্ট এবং আমার গতকালকে পরীক্ষা শেষ হয়েছে। আমি কোনো বহিরাগত না। আমি আইডির নাম বলছি, আইডিটা আপনি দেখতে পারেন অফিসে যেয়ে। আর যেটা প্রথম ভাই প্রশ্ন আমরা করলেন, সবার আইডি গুলো দিয়ে দিই। এক মিনিট। আর প্রথম যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির লেখাপড়ার উপর যে ইফেক্টটা পড়তেছে, আপনি হয়তো বা লক্ষ্য করে থাকবেন, একটা ইউনিভার্সিটি সম্পূর্ণ ভালোভাবে পরিচালনা করতে গেলে আমরা প্রাইভেট ভার্সিটি পড়ি, বাবার টাকা দিয়ে এখানে লেখাপড়া করি, কারো করুণা বা দয়ায় না। তো আমাদের এখানে বেস্ট কোয়ালিফিকেশনের যে টিচারগুলো আসার কথা সেটা তারা নিয়ে আসে না। তারা নিয়ে আসে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস লেভেলের টিচার, যেমন আত্মীয় স্বজন, আত্মীয়করণ। আপনি অফিসে যদি খোঁজ নিয়ে দেখেন, আপনি 50% আত্মীয়করণ পাবেন, যেটা ইউনিভার্সিটি রুলসের সঙ্গে যায় না। আপনার যোগ্যতার ভিত্তিতে টিচার নিয়ে আসার কথা, ফ্যাকাল্টি নিয়ে আসার কথা, কিন্তু সেখানে ম্যাক্সিমাম আপনার আত্মীয়করণ করে ফেলছে। এবং প্রতিটি সেক্টরেই আমি আপনার লোক, আপনি আমাকে নিয়োগ দিচ্ছেন, আপনি আমার বন্ধু, আমি আপনাকে নিয়োগ দিচ্ছি, সেম এরকম ক্যাটাগরিতে এই কোঠায় ইউনিভার্সিটি চলতেছে বর্তমানে। আমরা তুলছি, আমরা 12টা দফা দিয়েছিলাম সে সময়। আমরা ইউনিভার্সিটিতে 12টা দফা দিই যে আত্মীয়করণের এই যে রুলসটা, এটা আপনাদের ভেঙে ফেলতে হবে। কিন্তু 12টা দফার মধ্যে তারা একটা দফা অ্যাকসেপ্ট না করে বাইরের মানুষের দ্বারা আমাদের ফোন দিয়ে বলে যে তোমরা কোনো কিছু কথা বলতে পারবা না ক্যাম্পাসের ভিতরে। ভাই আমাদের এই পুশআপের বাইরে আসছে তারা আমাদের অ্যালুমিনাই অ্যাসোসিয়েশনের আমাদের বড় ভাই সিভিলের শরীফ ভাই একটু কথা বলবে। আরেকটি বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে আমাদের যে বর্তমান যাকে চেয়ারম্যান বলে নিজেকে যে দাবি করতেছে, তার কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই এবং কি তার কোনো অনুমোদন নাই ইউজিসি থেকে চেয়ারম্যানের। সে একবারে টোটালি এখানে অবৈধ। এমনকি বর্তমানে আমাদের 2 মাসের কথা বলে, মানে 2 মাস আসছে জাস্ট ফ্যামিলির পক্ষ থেকে, মকবুল স্যার নিজে থেকে চলে গেছে ইউনিভার্সিটি থেকে। আসার পর ওনার একটা কথা, উনি এসে আমাদের বলছে যে আমাকে 2 মাস সময় দাও, 2 মাসের মধ্যে আমরা তোমাদের দাবি দেওয়া যা আছে সব পূরণ করে দেবো। এই কথা বলে উনি বসে এখন জোর নিজের শক্তি, পেশি শক্তি এবং বহিরা সন্ত্রাসের শক্তি দ্বারা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা চালাচ্ছে, যেটা সম্পূর্ণ টোটালি অবৈধ। জি, বাকি ট্রাস্টের কথা বলি, আমাদের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিল মেবি 9 জনের মধ্যে অলরেডি মকবুল স্যারের মাইনাস করার জন্য উনি চেষ্টা চালাচ্ছে। SM মঞ্জু খান যিনি ছিল মকবুল স্যারের ছোট ভাই, ওনাকে বের করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আপনার নীলুফার বেগম যিনি ছিল, ওনাকে বের করে দেওয়ার চেষ্টা করি। ওনার যে বোন ছিল, ইভেন তাদেরকে ফারজানা আলম নামে কি জন্য না, ডক্টর ফারজানা আলম আরেকজন ট্রাস্টি বোর্ডের সদস্য ছিল, এনাকে বের করার জন্য ইউজিসি এই বিষয়টা হচ্ছে ভাই একটু জানে, উনি অনেক পুরাতন ইউনিভার্সিটি অ্যালুমিনাই অ্যাসোসিয়েশন। প্রশ্ন সেটা হচ্ছে যে ওনার কোয়ালিফিকেশন কি, এটা একটু আপনারা জেনে নিন। আসসালামু আলাইকুম। আমি শরীফ, আমি 4th ব্যাচের স্টুডেন্ট। আমি 2014 সালে ভর্তি, 18 সালে আমি পাশ করে গেছি, কনভোকেশন নেওয়া শেষ আমার। আমি আর ফাঁকে ইউনিভার্সিটিতে 1-2 বার হয়তো আসছি কাজে। তো গত দিন বা 2 দিন আগে এখানে আমি একটা সংবাদ সম্মেলন বা কিছু একটা আন্দোলন দেখছিলাম। তাকে দেখার পরে আমার মনে হয়েছে যে এই বিষয়টা তো দেখা উচিত। অলরেডি বেসরকারি বিশ্ববিদ্যালয় 1টা বা 2টা অফ হয়ে গেছে, এর আগেও কয়েকটা তাদের কুকর্মের কারণে বন্ধ হয়েছে। তো এই বিষয়টা খুবই দেখার মতন বিষয়। তো আমরা যে বিষয়টা এখানে এই গত 5 তারিখের পরে যে একটা আন্দোলনের মাধ্যমে এখানে যে এখন যিনি ভুয়া চেয়ারম্যান যাকে বলা হচ্ছে আহমেদ ফরহাদ খান তানিম, তাকে স্টুডেন্টদের দাবি দেওয়ার সম্মুখে উনি এসে তার বাবার পরিবর্তে এসে চেয়ারে বসেন। তো বসলেও তিনি এখানকার মোস্ট এলিজিবল যে 4 জন বোর্ড অফ ট্রাস্টিজ ওনাদেরকে বিদায় করা হয়। বিদায় করার পর এখান থেকে যে অলরেডি যে বিষয়গুলো আসছে, চাকরিচ্যুতির বিষয়গুলো আসছে, এখানে যে বিষয়টা হচ্ছে কালকের এই ব্যানারে লেখা ছিল যে ফেসিবাদের দোসর মকবুল আহমেদ খান এবং এই মহিউদ্দিন খান আলমগীরের পক্ষ হয়ে কেউ কাজ করতে। আচ্ছা, ফেসিবাদের দোসর যদি মহিউদ্দিন খান আলমগীর আর মকবুল আহমেদ খান হয়, তাহলে ওনার ছেলে গোপালগঞ্জ বাড়ি আহমেদ ফরহাদ খান তানিম, সে কি একদিনে হেফাজত বা জামাতের আমির হয়ে গেছেন? এখানে ওই দিন যেই বিষয়টা আমাদের যেই জুলাই অভ্যুত্থান শুরু হয়, তারপর দিনই এখানে আমাদের যেই প্রাক্তন ভাইস চ্যান্সেলর ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, পরবর্তী চেয়ারম্যান মকবুল আহমেদ খান, উনি এই বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা।
ওনার নামে এই বিশ্ববিদ্যালয় বরাদ্দ হয়। উনি ওনার পার্সোনাল আইডেন্টিটি আমার দেখার বিষয় না, ওনার এখানের অবদান কি আমি সেটা দেখবো। উনি এই বিশ্ববিদ্যালয়ে আমরা প্রথমের ছাত্র। আমি শ্যামলী ক্যাম্পাসে ক্লাস করছি, মিরপুর ক্যাম্পাসে ক্লাস করছি, এখন গাবতলীতে আমি আমার সার্টিফিকেট নিছি। আমরা দেখছি উনি কি করছে এই প্রতিষ্ঠানে। সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত উনি এই মাটিতে দাঁড়ানো স্ট্যান্ড বাই কাজ করছেন। এবং কি ওনার বিরুদ্ধে যেই অভিযোগগুলো আনা হয়, ওনার সাথে আমরা কোনো আওয়ামী পদধারী বা ওনার অতীতের এরকম কিছু আমরা জানি না। যাই হোক, ওনার সময় ছাত্রলীগকে এনে রাজনীতি করতে দেয় নাই, নিষিদ্ধ করছেন। ক্যাম্পাসের ভিতরে ছাত্রলীগকে ঢুকতে দেয় নাই, ছাত্রলীগ সভাপতিত্ব বহিষ্কারও করা হয়েছে। এখানে এরপরে যিনি এখানে চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পরে যে বিষয়টা হয়েছে, এখানে মোটামুটি একটা গোপালগঞ্জের রিহেবিলিটেশন সেন্টার হয়েছে। এখানে কারা কারা কাজ করে, ইউজিসি অ্যাক্ট বা বিশ্ববিদ্যালয়ে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নীতি এখানে আছে যে ট্রাস্টির আত্মীয় কেউ চাকরি করতে পারবে না, এটা অনৈতিক। এখানে চাকরি করে কারা? এখানে চাকরি করে নাসিমা, প্রোগ্রাম কোঅর্ডিনেটর। এখানে চাকরি করে হাফিজ, এক্সাম কন্ট্রোলার। এখানে চাকরি করে নাফিস, অ্যাকাউন্টস। চাকরি করে নকিব, ওনার বোন জামাই, এখন যিনি চেয়ারম্যান ওনার বোন জামাই। এখানে চাকরি করে ইশতিয়াক, ওনার বোন জামাই। এখানে চাকরি করে এই তানভীর, অ্যাকাউন্টসে। এখানে চাকরি করে ডিরেক্টর জুবায়ের, এনায়েত। সবার বাড়ি গোপালগঞ্জ, সবাই এখন চাকরি করতেছে। প্রত্যেকটা বিষয় সবাই আত্মীয় এবং অনৈতিক কাজ করতেছে বিষয়টা। এরপরের বিষয়টা, এই বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্ররা দাবি দাওয়া নিয়ে যায়, এই বিশ্ববিদ্যালয়ে এত ছাত্র, এই আপনারা সাংবাদিকরা অ্যানালাইজ করে দেখবেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের থেকে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেক ভালো। এরা তেমন দাবি দাওয়া নিয়ে যায় না। এদের জন্য বিশ্ববিদ্যালয় কখনো 200 টাকা খরচ করে না, তার বাইরে 200 টাকা খরচ করে না। এই বিশ্ববিদ্যালয়ে গেলেই বলে যে আমাদের ফান্ড নাই, আমরা লসে আছি। এই বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টারে তার ইনকাম অলমোস্ট 8 কোটি টাকা। এক সেমিস্টারে তার খরচ আছে 4 কোটি, আমি ধরলাম 5 কোটি টাকা খরচ। স্টাফ স্যালারি, টিচার স্যালারি এবং বিল, বিদ্যুৎ বিল, ইউটিলিটি বিল। তার 3 কোটি টাকা যদি অ্যাপ্রক্সিমেট, আমি ফুল ফিগার বলছি না, আপনারা এটা যখন যাচাই করা হবে, অডিট করা হবে, এটাই বেরোবে। তার 3 কোটি টাকা এক সেমিস্টারে ইনকাম মিনিমাম। এখন বিশ্ববিদ্যালয় সবচেয়ে ডাউনফলে আছে। যখন এটা আপ ছিল, এট এ টাইম এখানে 10,000 স্টুডেন্ট ছিল। এই গলিতে হাঁটা যায় না, আপনি এখান থেকে ওই মাথায় যাবেন 15-20 মিনিট সময় লাগবে এই গলিতে, যখন ফুল স্টুডেন্ট ছিল। তার 100 কোটি টাকা ইনকাম করে, সে কখনো এখানে কোনো উন্নয়নমূলক কাজ করে নাই। ভুয়া, একদম ইউটিলিটিস সব ভুয়া দেখবেন, ফিক্সার সব নষ্ট। তারা এই ইনকামটা করার পরেও তারা সব এই 5 তারিখ যখন ছাত্র আন্দোলন করলো, উনি আসলেন, এসে চটকদার উনি বুঝাইলেন আমি এটা করব এটা করব। উনি এই স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার লাগালেন। এইটা লাগানোর জন্য বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট মিটিং করা লাগবে। তাদের কোনো বৈধতা কিছুই নাই। সে শুধু আইসা কয়েক লাখ টাকা দিয়ে কয়েকটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন বসাইছেন, শুধু। এই বিষয়গুলো নিয়ে আমরা এই মুহূর্তে যখন আছি, এই আমাদের মূল বিষয়টাই হচ্ছে উনি চেয়ারম্যান দাবি করেন, কিন্তু উনি চেয়ারম্যান না। উনি কোনো রুলস রেগুলেশনে উনি চেয়ারম্যান হইতে পারেন না। এখানে আমরা দৃষ্টি আকর্ষণ, এর আগেও এখানে কালকে যারা এখানে আন্দোলন করছেন, কিছু টিচার ছিলেন যারা কালকের এই আন্দোলনের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়, এখানে যে টিচাররা আসছিলেন তারা আর শিক্ষকতা করার নীতি নৈতিকতা রাখে না। তারা তাদের নীতি নৈতিকতা, শিক্ষকতার যে নীতি নৈতিকতা লাগে, এগুলো তাদের একটাও নাই। আর যে অবৈধভাবে বসছে চেয়ারম্যান হিসেবে, সে কিভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাবে, শিক্ষা প্রতিষ্ঠানে সে কিভাবে শিক্ষাদান করবে, এই বিষয়গুলো নিয়ে আমরা শেষবারের মতন, আমরা এর আগে বারবার দফায় বলা হয়েছে। ঠিক 5 তারিখ আন্দোলনের পরপরই ওনাকে অ্যালার্ট করা হয়েছে। রেজিস্ট্রারকে আমি নিজে থেকে বলছি রেজিস্ট্রারকে যে আপনি একাডেমিক পার্সন, এখানকার টপ একাডেমিক পার্সন, আপনি জানেন ওনার যোগ্যতা নাই। উনি এবং কি যাকে বিদায় করা হয়েছে তাকে জাস্ট একটা নাম কাগজে, সাদা কাগজে স্বাক্ষরের মধ্যে দিয়ে বিদায় করা যায় না। সুতরাং আপনি এই বিষয়টা নিয়ে স্টেপ নেন। রেজিস্ট্রার সাহেব কোনো স্টেপ নেন নাই, কেউ স্টেপ নেন নাই। তারা আমার মনে হয় এখানে যারা এখন চাকরি করতেছে, যদি সে না থাকে তানিম, এদের একটারও চাকরি থাকবে না। তাদের চাকরি করার যোগ্যতা নাই, তাদের অন্য কোনো কোথাও যে চাকরি করার যোগ্যতা নাই। এই জন্য এরা চাকরি আর বেতনের জন্য এখন বসে আছে আর চাটুকারি করতেছে, দালালি করতেছে। এই চাটুকারিতা একটা শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত এই চাটুকারিতা চলতে পারে না। সুতরাং ওভারঅল এই বিষয়গুলো আজকে আমরা শেষবারের মতো দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে যা করা লাগে আমার প্রতিষ্ঠান, এই বিশ্ববিদ্যালয় আমার, আমি লাইফ টাইম আমি ওন করবো যে এই বিশ্ববিদ্যালয়টা আমার। কিন্তু যে বসে আছে সে ওন করবে না। সে আজকে চাকরি গেলে সে কালকে বলবে যে এটা আমার না, আমার আগে চাকরি করছি, কিন্তু আমার সার্টিফিকেট আমি ওন করি, আমি নামটা ওন করি, আমি এই বিশ্ববিদ্যালয়ের সব করবো। যা করা লাগে আমরা তাই করবো। তাকে খুব দ্রুত পদত্যাগ করবে এবং সরকার, ইউজিসি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তারা এই বিষয়টা দেখবেন। এই বিষয়ে আমার এই পর্যন্তই কথাবার্তা। কোন প্রশ্ন থাকে? আমাদের পুশ আপ থেকে আমাদের পুশ আপের বাই আসছে, পুশ আপ থেকে আসছে,
একটু কথা বলুন। নাম পরিচয় দিবেন। নাম পরিচয় স্টিল পিছন হ্যাঁ হ্যাঁ সেন্ট্রাল পিশপ ভাই একটু ওই পাশে একটু পার হয়ে যান ভাই, আপনি একটু বলতে দিন। আচ্ছা স্টিল পিছন স্টিল পিছনে তো আমরা দিয়ে ফেলবো সবাই। আচ্ছা আমি সাকিন শাবাব, আমি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অফ বাংলাদেশের এক্সিকিউটিভ মেম্বার। আমরা এখানে এসেছিলাম আসলে এখানে কি কি চলছে, কি দুর্নীতি, কি অনিয়ম চলছে বা শিক্ষার্থীদের কি অভিযোগ সেগুলো দেখার জন্য এবং তদন্ত করার জন্য, দেখার জন্য, শোনার জন্য। কারণ আমরা যে পুসাব যেখানে আছি সেটা হচ্ছে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের সবসময় কথা বলে থাকি। আমরা বিগত সব জায়গায় দেখেছি 24-এর পরে যে প্রতিটা ভার্সিটিতে কম বেশি এই ট্রাস্টি বোর্ড এবং হচ্ছে আপনার ভিসি মহোদয় থেকে সবাই হচ্ছে আপনাদের আওয়ামী পরিপন্থী অথবা তারা দুর্নীতির সাথে যুক্ত। আমরা এর তীব্র প্রতিনিন্দা জানাচ্ছি এবং আমরা চাবো যে যত দ্রুত সম্ভব এই ধরনের ঝামেলাগুলো যেন সমাধান হয় এবং শিক্ষার্থীদের যেন কোনো ধরনের হয়রানির শিকার না হতে হয়। আর এই বিশ্ববিদ্যালয়ে অনেক দুর্নীতি রয়েছে, অনেক অনিয়ম রয়েছে যেগুলো আমরা দেখতে পেরেছি। এই দুর্নীতি এবং অনিয়মগুলো কেন হচ্ছে সেটা সুষ্ঠুভাবে তদন্ত করা জরুরি। ইউজিসি যদি তদন্ত করতে না পারে তাহলে আমি আহ্বান জানাবো যে শিক্ষা উপদেষ্টা অথবা শিক্ষা মন্ত্রণালয় থেকে তদন্ত করে দ্রুত ইউরোপিয়ান ইউনিভার্সিটির এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা দাবি জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। ঠিক আছে ভাই, কোনো প্রশ্ন না থাকলে আর কোনো কিছু আজকে না দিয়ে আসা ভাই আমি সাদিক, নির্বাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অফ বাংলাদেশ পুশআপ। আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে ইউরোপিয়ান ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টি এখানে কিছুটা অনিয়ম, অর্থ আত্মসাৎ এবং সম্পদ আত্মসাতের মতো কিছু গুরুতর অভিযোগ পাওয়া গেছে। আমরা আশা করব যে এই বিষয়ের পূর্ণাঙ্গ তদন্ত এবং জাতির সামনে, শিক্ষার্থীদের সামনে তদন্ত করে এটার পূর্ণাঙ্গ প্রকাশ করতে হবে এবং যদি এখানে দুর্নীতি, অনিয়ম এগুলা প্রমাণিত হয় সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি সবসময় আহ্বান জানাই এবং এটাও বলে যে আমরা পুশআপ সবসময় অন্যায়ের বিপক্ষে এবং মজলুমের পক্ষে। যদি আমাদের স্টুডেন্টস যারা ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে আছে তারা যদি কখনো জুলুমের শিকার হয় এরকম বোর্ড অফ ট্রাস্টি থেকে অবশ্যই পুশআপ তাদের সাথে আছে। তবে হ্যাঁ, পুশআপ অন্যায়, অবৈধ এবং অন্য কোনো কাজের সাথে নাই। ধন্যবাদ সবাইকে। একটি পেন ড্রাইভের দাম 700 টাকা, তার বাজার মূল্য বর্তমান আছে